আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম মিলন। আজকে আরেকটা অনার্সের সাবজেক্ট নিয়ে আমার অনার্সের একটা অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। যদিও চ্যাপ্টারটা খুবই জটিল। লিজ, বাংলা আমরা যেটা ইজারা বলি, লিজ মানে হচ্ছে ইজারা। কোম্পানি ইজারা না, ইজারাটা জিনিসটা কি আগে একটু আমরা কনসেপ্টগুলো ক্লিয়ার করি, একটু খেয়াল করি। কোম্পানি একটা সম্পদ মনে করেন পারচেজ করতে পারতেছে না, অর্থাৎ ক্রয় করার মতো তার ক্ষমতা নাই, মানে অর্থাৎ ওই পরিমাণ অর্থ কোম্পানির কাছে নাই, তখন কোম্পানি কি করে একটা অ্যাসেট অন্য কোম্পানি থেকে লিজ দিবে। এই লিজ নিয়ে কোম্পানি কি করবে, ওই অ্যাসেটটা ইউজ করবে। ইউজ এখন আরেকটা কোম্পানির অ্যাসেট আপনি যখন ইউজ করবেন, নিশ্চয়ই তো কোনো প্রতিদানের বিনিময়ে করবেন, অর্থাৎ তাকে একটা মাস ইয়ারলি বা মান্থলি একটা রেন্টাল পেমেন্ট করতে হবে। ঠিক আছে, রেন্টাল পেমেন্ট মানে একটা অ্যামাউন্ট প্রতি বছর বা প্রতি মাসে একটা অ্যামাউন্ট তাকে পেমেন্ট করতে হবে। তাহলে লিজের হিসাবগুলো একটু আমরা দেখি। এই এটা অ্যাডভান্স অ্যাকাউন্টিং, আবারও বলতেছি একটু খেয়াল করেন, এটা হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং, বিবিএ অনার্স এবং ডিগ্রি থার্ড ইয়ারে আছে এই লিজের চ্যাপ্টারটা। প্লাস প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি সব জায়গায় এই লিজের চ্যাপ্টারটা আছে। আচ্ছা, আমরা আজকে এখন যেটা আলোচনা করব, একটু থিওরিক্যাল একটু জিনিসগুলো একটু আলোচনা করি। লিজটা কি? লিজটা হচ্ছে কন্ট্রাক্ট বাই হুইচ ওয়ান পার্টি কনভেস ল্যান্ড, প্রপার্টি, services etc. to another for a specific time, usually in a return for periodic payment. দেখেন কথাটা কেমন বলছে। লিজটা হচ্ছে একটা কন্ট্রাক্ট, লিজটা হচ্ছে একটা কন্ট্রাক্ট। ওয়ান পার্টি ব্যবহার করার উদ্দেশ্যে ল্যান্ড, প্রপার্টি বা সার্ভিস নিতে পারে আরেকটা পার্টি থেকে ফর স্পেসিফিক টাইম। স্পেসিফিক টাইম মানে হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য, ইউজুয়ালি ইন এ রিটার্ন ফর এ পিরিয়ডিক পেমেন্ট। অর্থাৎ ইউজুয়ালি এটাকে সাধারণত দিচ্ছে, এটা রিটার্নের জন্য দিচ্ছে, রিটার্ন ফর এ পিরিয়ডিক পেমেন্ট, একটা পিরিয়ডিক পেমেন্ট হবে এটার বিনিময়ে। আমি যে আরেকজনের অ্যাসেটটা ইউজ করব, তাহলে একটা পিরিয়ডিক পেমেন্ট। পিরিয়ডিক পেমেন্ট বলতে এটা মান্থলি হইতে পারে, ইয়ারলিও হইতে পারে। আচ্ছা, আর যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি এখানে ভুল করি বা এই আমাদের প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে লিজি এবং লিজর। লিজি এবং লিজর, তাহলে লিজিটা কি, লিজরটা কি আর লিজিটা কি? লিজি হচ্ছে যে লিজ নেয় সে লিজি, যে লিজ নেয় সে হচ্ছে লিজি, যে লিজ নেয় সে হচ্ছে লিজি। আর যে লিজ দেয়, যে লিজ দেয় সে হচ্ছে, যে লিজ দেয় সে হচ্ছে লিজর। ঠিক আছে, তাহলে লিজি এবং লিজরটা যদি অঙ্কের মধ্যে কোনো রকম ভুল হয়, তাইলে কিন্তু আমার পুরো অঙ্কে শেষ ভুল হবে। তাহলে আমরা আবারও বলতেছি, লিজিটাকে, লিজিটা হচ্ছে যে লিজ নেয়, যে লিজ নেয় সে হচ্ছে লিজি, আর যে লিজ দেয় সে হচ্ছে লিজর। যদি আমি একটা সংজ্ঞা দিচ্ছি, সংজ্ঞাটা একটু খেয়াল করি। এই লিজি ইজ এ পার্সন, লিজি হচ্ছেন একজন ব্যক্তি হু রেন্ট ল্যান্ড প্রপার্টি ফ্রম এ লিজর, যে কোনো ল্যান্ড অথবা প্রপার্টি একজন লিজর থেকে কি করে, রেন্ট নেয়, ভাড়া নেয়। দ্য লিজি ইজ অলসো নোন অ্যাজ এ টেনেন্ট, লিজিটা হচ্ছে একজন টেনেন্ট। মাস্ট uphold a specific obligation as a definition in the lease agreement by law, অর্থাৎ লিজের ল অনুযায়ী সে স্পেসিফিক কিছু নিয়ম কানুন পালন করে সে এটা লিজটা নিবে। The lease is legally binding document and in the lease or violate its term they could be affected. এখন ওই যে লিজটা অবশ্যই মানে ডকুমেন্টেড হইতে হবে, এবং মানে কন্ট্রাক্ট বলছিলাম না, লিজ একটা কন্ট্রাক্ট, কন্ট্রাক্টটা অবশ্যই আমার কিছু বাইন্ডিংস থাকবে,
যে এটা করা যাবে না, এটা করতে হবে, এইভাবে এত বছর পর অ্যাসেটটা ফ্রি দিতে হবে, মানে রিটার্ন দিতে হবে, এই ধরনের আর কি। তাহলে লিজিটা হচ্ছে কে, যে লিজ নিবে সে লিজি, আর যে লিজ দিবে সে হচ্ছে লিজর। দ্য লিজর ইজ দ্য লিগেল ওনার অফ দ্য অ্যাসেট অফ দ্য প্রপার্টি। আইন অনুযায়ী যে মালিক, আইন অনুযায়ী যে মালিক সে হচ্ছে লিজর। তাহলে আইন অনুযায়ী মালিক হচ্ছে, লিজর হচ্ছে সম্পত্তিটার মালিক, and give the asset to right use of occupy the asset to property specific period। তাহলে সে তার অ্যাসেটটা আরেকজনকে কিছু ব্যবহারের অনুমতি দেয়। অর্থাৎ এখানে দেখেন স্পেসিফিক পিরিয়ড বলা আছে, নির্দিষ্ট সময়ের জন্য সে আমার এখানে দিবে। ঠিক আছে, আচ্ছা লিজর, তাহলে লিজরটা আমরা বুঝলাম। তারপরে আসি থ্রি মেইন টাইপস, কয় ধরনের লিজ আছে। ফাইন্যান্স লিজ বা এটাকে আবার ক্যাপিটাল লিজও বলা হয়। তিন ধরনের লিজ আছে বর্তমানে, ফাইন্যান্স লিজ, অপারেটিং লিজ, কন্ট্রাক্ট হায়ার। হায়ার কন্ট্রাক্ট বলে আর কি, আসলে হায়ার কন্ট্রাক্ট আমার অংশ না, টিরিক্যালের জন্য বলছি। তাহলে ফাইন্যান্স লিজ, অপারেটিং লিজ, কন্ট্রাক্ট লিজ। আমার এই সিলেবাস অনুযায়ী প্রথম দুইটা শিখলেই হবে, প্রথমটা থেকে বেশি আসে, পরেরটা থেকে খুব কমই আসছে, একবার আসছে মনে হয়। আচ্ছা, এখানে আরো একটা জিনিস লিজের মধ্যে, এটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের মধ্যে থাকে, লিজটা কোন টাইপ সেটা টেস্ট করার জন্য, এটা কি ফাইন্যান্সিয়াল লিজ বা ক্যাপিটাল লিজ না অপারেটিং লিজ, এটা পরীক্ষা করার জন্য আমার ইকোনমিক লাইফ টেস্ট বলে। ইকোনমিক লাইফ টেস্টের ইয়াটা একটু দেখেন, ফর্মুলাটা একটু দেখেন। লিজ পিরিয়ড, ইউজফুল লাইফ। লিজ পিরিয়ড ধরেন একটা অ্যাসেট হচ্ছে ইউজফুল লাইফ হচ্ছে 10 বছর, আর আপনি লিজ দিয়েছেন 8 বছরের জন্য, গুণ 100, তাহলে আমার কত পার্সেন্ট বের হয়েছে, 80%। তাহলে 80% যেহেতু বের হয়েছে, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ইফ ইকোনমিক লাইফ টেস্ট ইজ more than 75%, then it is capital lease। ঠিক আছে, যদি ইকোনমিক লাইফ টেস্টটা আপনার ইকোনমিক লাইফ টেস্ট ইজ মোর দ্যান 75%, ইট ইজ ক্যাপিটাল লিজ, তাহলে আমার এইখানের মধ্যে 80% বের হচ্ছে। তাহলে 80% আমি হিসাব করি, এই ইউজ 10 বছরের মধ্যে 8 বছর আমি ব্যবহার করছি, হ্যাঁ, তাহলে হচ্ছে আমার কত পার্সেন্ট দাঁড়াচ্ছে, আর 80%। তাহলে 80% মানে হচ্ছে আমার মোর দ্যান 75%, 75% সময় বেশি, তার মানে এটা হচ্ছে আমার ক্যাপিটাল লিজের অন্তর্ভুক্ত। তাহলে এখানে অনেক সময় 1 নম্বরের জন্য আসে আমার, যে এটা কোন ধরনের লিজ, হোয়াট ইজ দ্য টাইপ অফ লিজ। এখানে যে এই জিনিসটা মাথায় রাখতে হবে, জার্নাল এন্ট্রিটা আমরা দিতে হবে এখানে, জার্নাল এন্ট্রি গুলো মুখস্থ, জার্নাল এন্ট্রি, হ্যাঁ, একটু খেয়াল করলে জার্নাল এন্ট্রি গুলো বুঝবেন। তাই আমি একসাথে দিছি বোঝার জন্য। এখানে লিজি আরটা হচ্ছে লিজর, একটা লিজি একটা লিজর। তাহলে লিজি দেখেন, when take a lease asset fair value of the asset, যখন একটা লিজ অ্যাসেট মানে লিজ নেওয়া হয়, তখন দুইজনের ঘরে জার্নাল হয়। তাহলে দেখেন যে লিজ নিছে অর্থাৎ লিজের ঘরে যাবে, তা হচ্ছে লিজ ইকুইপমেন্ট আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট, লিজ ইকুইপমেন্ট আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট, লিজ ইকুইপমেন্ট আন্ডার ক্যাপিটাল লিজ না লিখলেও হবে, তবে লিখলে ভালো, লিজ ইকুইপমেন্ট আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট, লিজ লায়াবিলিটি ক্রেডিট। ওর ঘরে হচ্ছে দেখেন, ও কিন্তু লিজ লাইবিলিটি লিখছে, কেন লাইবিলিটি, ও অ্যাসেটটা নিছে এই জন্য ও লাইবিলিটি লিখছে। আর ওর ঘরে গিয়ে হয়েছে যে লিজ রিসিভেবল কে ডেবিট করছে, লিজ ইকুইপমেন্টে ক্রেডিট করছে, তার মানে ও অ্যাসেটটা ওকে দিয়ে দিছে। অর্থাৎ এই লোকে অ্যাসেটটা কি করছে, এই লোককে দিয়ে দিছে। তাই এই লোককে যেহেতু দিয়ে দিছে, দেখেন
ও অ্যাসেটটা পাইছে যে ও অ্যাসেটের নামটাকে ডেবিট করছে, ও লাইবিলিটিকে ক্রেডিট করছে, আর ও হচ্ছে যে অ্যাসেটটা দিয়ে দিছে যে অ্যাসেট ক্রেডিট করছে আর লিজ রিসিভেবলটাকে ডেবিট করছে। তাহলে প্রতি বছর এখানে মোটামুটি জাবেদাগুলো কমন। সেকেন্ড হচ্ছে যে বলছিলাম লিজটা হচ্ছে যে প্রতি মাসে বা প্রতি বছর একটা পেমেন্ট দিতে হবে। পেমেন্টটা দুই ধরনের হয়, একটা বিগিনিং অফ দ্য ইয়ার অথবা অ্যাডভান্স বেসিস, আর একটা হচ্ছে এন্ড অফ দ্য ইয়ার। জাবেদা একই, তবে একটু ছোট্ট একটু চেঞ্জ আছে। তাহলে দেখেন লিজ ইনস্টলমেন্ট পেমেন্ট অর বিগিনিং অফ দ্য ইয়ার অর অ্যাডভান্স বেসিস। তাহলে লিজে কি করবে, লিজি অর্থাৎ লিজি টাকাটা লিজরকে পেমেন্ট করবে প্রতি বছর, ও পাবে। তাহলে ও দিছে এই জন্য ওর ঘরে ক্যাশ ক্রেডিট, আর লাইবিলিটি কমে গেছে এই জন্য লাইবিলিটিকে ডেবিট করছে, আর ও টাকাটা পাইছে ক্যাশ ডেবিট। ওর রিসিভেবল কমে গেছে এই জন্য রিসিভেবলকে ক্রেডিট করছে। তাহলে এরপর হচ্ছে একটা জাবেদা হবে ডেপ্রিসিয়েশনের জন্য, প্রতি বছর একটা জাবেদা হবে ডেপ্রিসিয়েশনের জন্য। ডেপ্রিসিয়েশনটা একটু ক্যালকুলেশন আমরা জানি, ফেয়ার ভ্যালু থেকে সেলভেজ ভ্যালু বাদ যাবে, তবে সেলভেজ ভ্যালু দুই ধরনের হয়, একটা গ্র্যান্টেড একটা আনগ্র্যান্টেড। তবে আমরা আমার ইয়ে হচ্ছে যে আনগ্র্যান্টেড মানে হচ্ছে ইউজফুল লাইফ শেষে এত টাকা বিক্রয় করি, পাইতেও পারি নাও পাইতে পারি, যেহেতু পাবো না সেহেতু ওইটা দেখানোর প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে ফেয়ার ভ্যালু থেকে সেলভেজ ভ্যালু বাদ দিয়ে, গ্র্যান্টেড সেলভেজ ভ্যালু বাদ দিয়ে ইউজফুল লাইফ দ্বারা ভাগ করলে আমার বের হয়ে যাবে আমার অ্যাসেটের ডেপ্রিসিয়েশনটা কত। তাহলে লিজির ঘরে ডেপ্রিসিয়েশনের জাবেদা হয়, লিজরের ঘরে জাবেদা হয় না। লিজির ঘরে লিজির ঘরে ডেপ্রিসিয়েশনের জাবেদা হয়, ডেপ্রিসিয়েশনের জাবেদা ডেপ্রিসিয়েশন ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আর লিজরের ঘরে কোনো ডেপ্রিসিয়েশনের জার্নাল হয় না। তাহলে লিজির ঘরে ডেপ্রিসিয়েশন ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, আর সরি লিজরের ঘরে ডেপ্রিসিয়েশনের জন্য কোনো জাবেদা হবে না। 4 নাম্বার জাবেদা হচ্ছে প্রত্যেক বছর একটা ইন্টারেস্টের জাবেদা দিতে হবে। দেখেন তাহলে ও একটা কিস্তি দিয়ে দিছে মানে হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ওর কাছে ইন্টারেস্টটা এক্সপেন্স লিজের ঘরে, যেহেতু সে লিজ নিছে সে ইন্টারেস্ট দিবে। আর লিজের হচ্ছে যেহেতু সে লিজ দিছে সেহেতু সে ইন্টারেস্ট নিবে। তাহলে দেখেন ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। গেল 3 নাম্বার। 4 নাম্বার জাবেদা, এখন প্রথম বছর যখন শেষ, লিজটা তো একটা নির্দিষ্ট মেয়াদের জন্য হয়, 5 বছর 10 বছর হয়, তাহলে প্রতি বছরই তো পেমেন্ট দিতে হবে। তাহলে এটা ছিল প্রথম বছরের জাবেদা। তাহলে সেকেন্ড বছরে আমি কিভাবে জাবেদাটা দিব, দেখেন সেকেন্ড ইয়ারে আমি পাশে একটু করে লিখছি, সেকেন্ড ইয়ারে কিভাবে আমি জাবেদা দিব। সেকেন্ড ইয়ারে জাবেদাটা হচ্ছে আমাকে মূলত যে জিনিসটা মাথায় রাখতে হবে এই সেটা হচ্ছে সেকেন্ড ইয়ারে কিন্তু আমি জাবেদাটা এইটার চেয়ে একটু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, জাবেদাটা এটা থেকে একটু চেঞ্জ হবে। চেঞ্জটা কি আমি একটু দেখাই। দেখেন আমি 20 টাকায় প্রতি বছর লাইবিলিটি পেমেন্ট করতেছি 20 টাকা, ফিজ লাইবিলিটি পেমেন্ট করতেছি কয় টাকা 20 টাকা। তাহলে ফিজ লাইবিলিটি যেহেতু 20 টাকা পেমেন্ট করতেছি, এই দ্বিতীয় বছর এই 20 টাকার ভিতর সুদও আছে লাইবিলিটিও আছে। এই যে আগের জাবেদা আমরা 4 নাম্বার জাবেদার মধ্যে 12 টাকা লাইবিলিটি দেখাইছি না পেয়েবল, এই পেয়েবলটাকে এখন ডেবিট করব, আর লিজ লাইবিলিটি বাকি 20 টাকা থেকে 12 টাকা বাদ দিলে আর লাইবিলিটি হচ্ছে 8 টাকা, 8 টাকাকে ডেবিট করব। সেম জাবেদাটা তার ঘরে দেখেন উল্টা করে বসছে, ক্যাশ ডেবিট 25 টাকা, আর ওর ঘরে হচ্ছে ইন্টারেস্ট রিসিভেবল, আর এর ঘরে ইন্টারেস্ট পেয়েবল, এর ঘরে ইন্টারেস্ট রিসিভেবল, আর লিজ রিসিভেবল ক্রেডিট। তাহলে ওর হচ্ছে লাইবিলিটি, ওর হচ্ছে অ্যাসেট, এই জন্য ক্রেডিট। আচ্ছা, এটা তো গেল কিস্তিটা যদি প্রতি বছরের শুরুতে প্রদান করা হয়। এখন এমনও তো হইতে পারে যে কিস্তিটা বছরের শেষে প্রদান করে, কারণ এই বছর লিজ নিচ্ছি, লিজের পেমেন্টটা এই বছরের ডিসেম্বরে হবে। আর অ্যাডভান্স মানি হচ্ছে এখন লিজ নিছি এখনই একটা পেমেন্ট দিতে হয়। তাহলে আমার এটা হচ্ছে যে বকেয়া পদ্ধতি বলে, বা তাহলে বকেয়া পদ্ধতির জাবেদাটা কিভাবে দিব। লিজ লাইবিলিটিকে ডেবিট করব প্রথম বছরই, লিজ লাইবিলিটি ডেবিট ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। এখানে কিন্তু পেয়েবল হবে না, ইন্টারেস্ট এক্সপেন্স হবে, যেহেতু এন্ড অফ দ্য ইয়ার জাবেদাগুলো দুইটাই কিন্তু কাছাকাছি। এটা হচ্ছে এন্ড অফ দ্য ইয়ার, যখন এন্ড অফ দ্য ইয়ারে পেমেন্ট করব লিজ লাইবিলিটি ডেবিট হবে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট হবে, ক্যাশ ক্রেডিট।
আর উর্বর ঠিক উল্টা, ক্যাশ টাকা ডেবিট হবে, ইন্টারেস্ট এক্সপেন্সের পরিবর্তে রেভিনিউ হবে, লায়াবিলিটির পরিবর্তে রিসিভেবল হবে। আচ্ছা গেল। এইখানে যে জিনিসটা আমাদেরকে আরেকটা করতে হয়, লিজ অ্যামortization শিডিউল, মানে হচ্ছে আমরা এটা করছি, ফাইন্যান্সেও করছেন। কিস্তিটা দুই ধরনের হয় বলছিলাম, একটা হচ্ছে অ্যাডভান্স বেসিস আর একটা হচ্ছে এন্ড অফ দ্য ইয়ার। অ্যাডভান্স বেসিস যদি হয় তাহলে এখানে একটু ঝামেলা হয়। অ্যাডভান্স বেসিসে প্রথম কিস্তিতে কোনো ইন্টারেস্ট নাই। অ্যাডভান্স বেসিসে প্রথম কিস্তিতে কোনো ইন্টারেস্ট হবে না। দেখেন 100 টাকা থেকে প্রতি বছর ইনস্টলমেন্ট পেমেন্ট করতেছি 20 টাকা করে, তাহলে 100 টাকা থেকে 20 টাকা গেলে 100 টাকা থেকে 20 টাকা গেলে প্রিন্সিপাল পেমেন্ট। প্রিন্সিপাল পেমেন্ট মানে হচ্ছে আসল টাকা প্রদান। প্রিন্সিপাল পেমেন্ট বলতে আসল টাকা প্রদান। তাহলে আসল টাকা যেহেতু আমি প্রদান করতেছি 20 টাকা, তাহলে এখন আমার যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে শিডিউলটা একটু দেখেন। ইয়ার বসবে, বিগিনিং ব্যালেন্স বিবি, আমরা সংক্ষেপে বিবি লিখতে পারবো, এএলপি অ্যানুয়াল লিজ পেমেন্ট, ইন্টারেস্ট, প্রিন্সিপাল পেমেন্ট, এন্ডিং ব্যালেন্স। এন্ডিং ব্যালেন্স। তাহলে যদি কিস্তিটা অ্যাডভান্স হয়, অ্যাডভান্স হলে প্রথম বছর ইন্টারেস্ট ধরা যাবে না। তাহলে হচ্ছে 100 টাকা হচ্ছে 100 টাকা হচ্ছে বিগিনিং ব্যালেন্স, পেমেন্ট প্রতি বছর কিস্তি দিচ্ছি 20 টাকা, যেহেতু এই 20 টাকার মধ্যে কোনো ইন্টারেস্ট নাই, এই 20 টাকার মধ্যে কোনো ইন্টারেস্ট নাই। আচ্ছা তাইলে 4 নাম্বার ঘর হবে 2 থেকে 1 বিয়োগ। 4 নাম্বার ঘর হচ্ছে 2 থেকে, ভুল লিখছি, 2 থেকে 3 বিয়োগ, 2 থেকে 3 বিয়োগ। তাহলে 2 থেকে 3 বিয়োগ করলে 2 হচ্ছে যে কি এএলপি 20 টাকা আর ইন্টারেস্ট হচ্ছে 0 টাকা, তাহলে 20 থেকে 0 গেলে 20 টাকা। এন্ড অফ দ্য ব্যালেন্স কিভাবে বের হচ্ছে দেখেন, এন্ড অফ দ্য ব্যালেন্স হচ্ছে কিস্তি আমার 1 থেকে 4 বিয়োগ করছি, মানে যদি মুখস্থ রাখি, আর অথবা হচ্ছে যে বছরের শুরুতে আমার 100 টাকা লিজ পেমেন্ট ছিল, লিজের লাইবিলিটি ছিল, এর মধ্যে 20 টাকা পেমেন্ট হয়ে গেছে, আর বাকি আছে কত, 80 টাকা। এই 80 টাকাটা আবার পরবর্তী বছরে বিগিনিং অফ দ্য ইয়ারে বসবে। 80 টাকা, 80 টাকা। আর এএলপিটা মনে রাখবেন সবসময় সমান হবে, এএলপিটা অ্যানুয়াল লিজ পেমেন্টটা অলওয়েজ সমান হবে। তাহলে দেখেন কিভাবে কত টাকা বের হচ্ছে, তাহলে 80 টাকার 12% ইন্টারেস্ট হচ্ছে 9 টাকা 60 পয়সা। এখন আমি প্রতি বছর কিস্তি দিতেছি 20 টাকা, প্রতি বছর কিস্তি দিতেছি 20 টাকা, 20 টাকা থেকে যদি ইন্টারেস্ট 9 টাকা 60 পয়সা বাদ দেয় তাহলে হচ্ছে 10 টাকা 40 পয়সা। আর 10 টাকা 40 পয়সা বাদ দিলে এখানে থাকতেছে, এখানে থাকতেছে আমার 80 টাকা মাইনাস প্রিন্সিপাল পেমেন্ট হচ্ছে 9 টাকা 60 পয়সা। 80 টাকা থেকে 9 টাকা 60 পয়সা বাদ দিলে হচ্ছে 70 টাকা 40 পয়সা। এভাবে আমরা পরবর্তী বছরগুলো করে যাব। আর যদি অ্যাডভান্স বেসিস না হয়, কিস্তিটা এন্ড অফ দ্য ইয়ার হয়, তাহলে প্রথম বছরে ইন্টারেস্ট ধরতে হবে। তাহলে দেখেন 100 টাকা প্রথম বছর ব্যালেন্স ছিল, পেমেন্ট ছিল 20 টাকা, 20 টাকার মধ্যে 12% হচ্ছে যে 12 টাকা, তাহলে 20 টাকা থেকে যদি 12 টাকা বাদ দিয়ে আর থাকে প্রিন্সিপাল পেমেন্ট হচ্ছে 8 টাকা, প্রিন্সিপাল পেমেন্ট হচ্ছে 8 টাকা। তাহলে হচ্ছে 100 টাকা থেকে প্রিন্সিপাল পেমেন্ট 8 টাকা বাদ দিলে আর থাকে 92 টাকা। 92 টাকাটা সেম ভাবে আবার এই পাশে আসছে, এই পাশে আসবে। আর আবার এই 92 টাকার উপর ইন্টারেস্ট 12%, যদি আমি ইন্টারেস্ট ক্যালকুলেশন করি 92 টাকার উপর 12% হচ্ছে আমার 92 টাকার উপর 12% হচ্ছে 11 টাকা 4 পয়সা। তাহলে 11 টাকা 4 পয়সা হচ্ছে ইন্টারেস্ট, 20 টাকা থেকে 11 টাকা 4 পয়সা বাদ দিলে হচ্ছে 8 টাকা 96 পয়সা। এই 8 টাকা 96 পয়সা যেটা আছে সেটা প্রিন্সিপাল থেকে বাদ যাবে, 92 টাকা থেকে বাদ দিলে হচ্ছে যে 83.04 টাকা। এরপরে হচ্ছে ইনস্টলমেন্ট যদি অ্যাডভান্স বেসিস হয়, ইনস্টলমেন্ট এন্ড অফ দ্য ইয়ারও যদি হয়, তাহলে এখন আমি খেয়াল করেন ইনস্টলমেন্ট যদি অ্যাডভান্স বেসিস হয়,
হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে লিজের অনেক সময় দেখা যায় যে এখানে লিজের কিস্তিটা কত সেটা বলা থাকে না। এখন লিজের কিস্তি বলা না থাকলে একটু ঝামেলা হয় এই ক্যালকুলেশনটা। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির সূত্র দিয়ে লিজের টাকাটা বের করে নিতে হবে। ধরেন এই আপনি একটা অ্যাসেটের ফেয়ার ভ্যালু 5,20,000 টাকা, 50,000 টাকা, 10 বছরের জন্য লিজ, ইন্টারেস্ট রেট দেওয়া আছে, কিন্তু পেমেন্ট কত, রেন্টাল পেমেন্টটা প্রতি বছর কত সেটা বলা নাই। তাহলে রেন্টাল পেমেন্ট যদি প্রতি বছর বলা না থাকে তাহলে অবশ্যই এই সূত্রটা ইউজ করতে হবে। এই সূত্র ইউজ করে এর মানটা আমার বের করতে হবে। এর মানে হচ্ছে ইনস্টলমেন্টটা কত, এর মানে হচ্ছে ইনস্টলমেন্ট কিস্তি কত, আর পিবি ফেয়ার ভ্যালু অফ দ্য লিজ বা লিজ ভ্যালু। তাহলে এখন দেখেন এখানে সূত্রের পাশে ছোট্ট একটা অংশ লিখছি, এই অংশটা, এই অংশটা এখানে আমি মার্ক করছি, খেয়াল করেন। যদি অ্যাডভান্স বেসিসে কিস্তি পেমেন্ট করা হয় তাহলে এটা এখানে বসবে, যদি কিস্তিটা অগ্রিম পদ্ধতি হয়। যদি কিস্তিটা অ্যাডভান্স বেসিস হয় তাহলে এখানে বসবে, যদি অ্যাডভান্স বেসিস না হয় তাহলে এখানে বসবে না। বুঝা গেছে? আর আই মানি রেট অফ ইন্টারেস্ট, এন মানি হচ্ছে নাম্বার অফ ইয়ার অর্থাৎ লিজ পিরিয়ডটা কত, তারপর হচ্ছে বাকিগুলো এইভাবে ক্যালকুলেশন করে বের করতে হবে। এরপরে আসি অপারেটিং লিজ। অপারেটিং লিজে গিয়ে সোজা এখানে যাবে, দেখো অপারেটিং লিজটা হচ্ছে ধরেন আপনার একটা অ্যাসেট আমি এক বছরের জন্য ব্যবহার করতে নিয়েছি, অর্থাৎ স্বল্প সময়ের জন্য আর কি। স্বল্প সময়ের জন্য যদি আমি আহ, ব্যবহার করতে নিই, স্বল্প সময়ের জন্য বলতে ধরেন 1 বছর বা 6 মাসের জন্য যদি ব্যবহার করতে নিই, সেটা হচ্ছে আমার অপারেটিং লিজ। অপারেটিং লিজটা হচ্ছে, আবারও বলতেছি, অপারেটিং লিজটা হচ্ছে স্বল্প সময়ের জন্য। ধরেন একটা অ্যাসেটের মেয়াদ হচ্ছে 20 বছর, আপনি 2 বছর ব্যবহারের জন্য নিছেন, সেটা অপারেটিং লিজ। ওই যে ইকোনমিক লাইফ টেস্টের মধ্যে 75% চেয়ে কম হইলে আর কি সেটা অপারেটিং। ফাইন পেমেন্ট মেড এগেইনস্ট লিজ, লিজের এগেইনস্টে যখন পেমেন্ট করবেন তখন ওর কাছে এটা রেন্ট এক্সপেন্স হিসাবে দেখাইতে হবে। রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, আর ওর করে হচ্ছে ক্যাশ ডেবিট, রেভিনিউ ক্রেডিট। আর এখানে আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, ডেপ্রিসিয়েশনের জন্য এখানে লিজরের ঘরে জাবেদা হবে, লিজির ঘরে হয় না। অপারেটিং লিজে ডেপ্রিসিয়েশনের জাবেদা লিজরের ঘরে হয়, লিজির ঘরে হয় না। বাস, আগের মতোই লিজে আমরা যেভাবে বের করছি সেভাবে বের করব। ধন্যবাদ সবাইকে ক্লাসটা দেখার জন্য, আশা করি বুঝছেন সবাই। এরপরে যদি না বোঝেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আর একটা ক্লাসে প্র্যাকটিক্যাল একটা ম্যাথ, একটা ম্যাথ নিয়ে আসতে ক্লাস। আপনারা যদি কমেন্ট করেন বা কোনো প্রবলেম থাকে, প্রবলেমগুলো নিয়ে আমি আর একটা ক্লাস দিব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।